সামনের সফর প্রফেসর ইউনূসের, এখানে উনি কি কি করবেন বা করতে পারেন জাতিসংঘের চেয়ে? কি কি কাজ করবেন? মানে আপনি তো জানেন যে মানে একটা রুটিন থাকে, তৈরি থাকে এটা আগে থেকে। তো সেগুলো কি হতে পারে? এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। তো আমাদের যারা ফরেন অফিসের কলিগ আছেন তার এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ, মেধাবী অফিসাররা তাদের দক্ষতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এই সফরটিকে খুব সার্থক করবেন। এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তো এখানে আসলে ৩ রকমের কাজ ডক্টর ইউনূসের সামনে। প্রথমটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ। এটা খুব মূল্যবান জিনিস। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব? রাষ্ট্রটা তো আমাদের ঠিক মতন গঠন করাই হয়নি। সেটা আমরা এখন কি করে করব? দুনিয়ার সঙ্গে আমরা কি করে চলবো? আমাদের পররাষ্ট্র নীতি একটা আত্মনির্ভরশীল পররাষ্ট্র নীতি আমরা কিভাবে প্রণয়ন করব এবং বাস্তবায়ন করব? এই পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে? এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা এবং বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান কি? প্রধান বিষয়গুলোতে। এইগুলোই আপনার এই বক্তব্যে উঠে আসবে। দ্বিতীয়, আমি বক্তব্যের ব্যাপারে একটু পরে বিস্তারিতই বলবো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে উনি, এটা কাস্টমারি, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনি জানেন মহাসচিব আমাদের আন্দোলনে ইতিহাসের সপক্ষে ছিলেন। এটা প্রফেসর ইউনূসে জানেন এবং এটা তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেওয়ার একটা সুযোগ। তিনি হয়তো তাই দিবেন। এবং আমি এখানে দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে সেইখানে আপনার একটা ক্রুশিয়াল রোল ছিল। সেই দিনগুলোর কথা আমার মনে আছে যে কিভাবে আপনার সাবেক সহকর্মীদের মাধ্যমে আপনি এই জায়গায় ভূমিকা রেখেছিলেন। সেটা হয়তো আমরা কোনো এক সময় বলবো আর কি সবাইকে। থ্যাংক ইউ। এবং সবশেষে এবং খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উনি ওই সময়টাতে আপনার বিভিন্ন রিসেপশনে বা বিভিন্ন সভার সময়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, আপনার সরকার প্রধান, এদের সঙ্গে ওনার সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাৎগুলোতে উনি কি আলাপ করবেন সেটাও খুব আমাদের জন্য ভেরি সিগনিফিকেন্ট। তো এই যে উনি, জি শেষ করেন। তো এই যে ধরেন আপনি ওখানে ধরুন ২০ জন খুব ইম্পর্টেন্ট আপনার রাষ্ট্র প্রধান, সরকার প্রধানের সঙ্গে দেখা হলো। তো এখন মনে করেন উনি যদি আলাদা করে দেখা করতে যেতেন, ওনার তো ২০টা সফর করতেন, তাই না? তো এই যে এক জায়গাতে দেখা হচ্ছে এবং আমাদের এই অবস্থাতে তাদের সঙ্গে একটা কথা বলবার সুযোগ হয়েছে, এটা একটা বড় সুযোগ। আমি শিওর উনি তো সারা জীবন ব্যাপী বিখ্যাত লোকদের সঙ্গে ওঠা বসা করেছেন এবং এই সুযোগটা উনি ১০০% উনি ব্যবহার করবেন, এই সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। অবশ্যই, অবশ্যই। উনি যে বক্তৃতাটা দেবেন সেখানে কি কি থাকতে পারে বিষয় হিসাবে, বা উনার বক্তব্যের স্পিরিট হিসাবে কি থাকতে পারে বা থাকা উচিত বলে মনে করেন? ওই যে বললাম না, একটা পরিবর্তিত পরিস্থিতি, উনি একটা বিপ্লবাত্মক পরিস্থিতিতে উনি এসেছেন এখানটাতে। আচ্ছা, আমাকে এই জিনিসটা মনে করিয়ে দেয় ১৯৭৪ সালে যখন আমরা বাংলাদেশের সদস্যপদ যখন আমরা পেলাম, তখন শেখ মুজিব যে বক্তৃতাটা দিয়েছিলেন আমার সেটার কথা মনে পড়ে। একটু পিছিয়ে ফিরে যাই এই জায়গাতে। আপনাকে একটু আগে বললাম না স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথাটা? আচ্ছা, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আরেকটা ঘটনা বলা প্রয়োজন মনে করছি। ওই দিন বিকেলে প্রফেসর আনিসুজ্জামান, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, এখন আর আমাদের মধ্যে নেই উনি, এবং প্রফেসর খান সারোয়ার মুর্শেদ, উনি একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন, পণ্ডিত মানুষ, আমাকে খুব স্নেহ করতেন। তো এই যে আমাদের উপদেষ্টা শারমিন মুর্শেদের বাবা উনি, তো ওনারা গিয়েছিলেন থিয়েটার রোডে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে এবং ওনাকে অনুরোধ জানাতে যে পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করছে, এই মুহূর্তে আপনার উচিত জাতির সামনে একটা ভাষণ দেওয়া। তো উনি বললেন তথাস্তু, আপনারা তৈরি করেন। তো দুজনে ওটা মুসাবিদা করা শুরু করলেন। এমন সময় একটা ফোন কল, তো কলটায় তাজউদ্দিন সাহেব নিয়ে কিছুক্ষণ কথা বলে উনি ওনাদেরকে বললেন আপনারা কথা বলুন। তো ওপারের থেকে যিনি কথা বলছেন
ওটা হচ্ছে দিল্লি থেকে জানালেন যে তাজউদ্দিন সাহেবের একটা বক্তৃতা ওনারা লিখে দিয়েছেন, ওটা ওনারা যদি সেটা ডিকটেশনটা নিয়ে নেন। ওনারা নিলেন। তো দুজন বেরিয়ে যাওয়ার সময় বললেন, আমরা কি এক প্রভুর থেকে আরেক প্রভুর হাতে পড়লাম? সুতরাং এই যে যে এই ভারতের ডমিনেন্স নিয়ে আওয়ামী লীগের ভেতরে দুশ্চিন্তা কিংবা উৎকণ্ঠা, এটার বিবিধ কারণ আছে। যখন শেখ মুজিব দেশে আসলেন, তার সামনে তো এইটা একটা বড় প্রশ্ন, এবং সেইখান থেকে 1974 সালের 17ই ডিসেম্বর বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করতে সক্ষম হলো, এই দীর্ঘ পথ বাংলাদেশকে পরিক্রম করতে হয়েছে। এই সদস্যপদ কিন্তু আমরা এমনি এমনি পাইনি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো আজকের প্রেক্ষিতে আমি যে কথাটা বলবো, যেই বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেটা 1971 সালের ঘটনার মতন এতটা সিগনিফিক্যান্ট না হলেও এর যথেষ্ট সিগনিফিক্যান্স আছে। এবং এই গৌরব গাথা জনতা, আমাদের ছাত্ররা যেভাবে ফ্যাসিজমের সামনে বুক পেতে দিয়েছিল এবং বিজয় ছিনিয়ে এনেছে, সেই গৌরব গাথা উনি বিশ্বকে শোনাবেন, এটাই তো আমরা আশা করি। সেই সঙ্গে উনি এটাও বলবেন যে আমাদের এই নবযাত্রায় নতুন বাংলাদেশ কি হবে, আমরা কি করে, কিসের ভিত্তিতে এই দেশটি চালাবো। গণতন্ত্র, মানবাধিকার, মানবতা বোধ, সাম্য, ন্যায় বিচার ইত্যাদি মূলনীতির ভিত্তিতে আমরা দেশটা চালাবো, এই কথাটা তো ওনাকে জানাতে হবে। আমরা যে আর ফ্যাসিবাদের আমলে ফেরত যাব না, নেভার এগেইন, সেই প্রতিজ্ঞাটাও সারা দুনিয়ার সামনে ওনাকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই নবযাত্রায় আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে জনগণের মালিকানায় প্রণয়ন করব, বাস্তবায়ন করব, সেই কথাগুলো ওনাকে তো জানাতে হবে। আমরা জাতিসংঘে একটা স্বাধীন সার্বভৌম হিসাবে অন্যান্য দেশগুলোর সঙ্গে ডিল করব এবং তার ভিত্তিতে শান্তি, প্রগতি, সাম্য, এই জিনিসগুলো যে কাজ করবে, পারস্পরিক সুবিধা, এগুলো যে আমাদের নীতির ভিত্তি হবে, সেই জিনিসগুলো ওনাকে অ্যাসিওর করতে হবে পৃথিবীর কাছে। তৃতীয়ত হচ্ছে, দেখুন, একটা বিষয় ওনাকে আমি পরামর্শ দেব, যদি আমার পরামর্শ দেওয়ার অবস্থা থাকে, তাহলে সেটা হচ্ছে যে একটা সরকার বদল হলে নতুন সরকার সাধারণত বলে যে আমরা আমাদের যে সমস্ত চুক্তি করেছিলাম অন্যান্য দেশের সঙ্গে আগে, সেগুলো বজায় রাখবো। এটা আমি অনেক নতুন সরকারকে বলতে শুনেছি। এই বিষয়ে আমি বলবো যে ওনার সম্ভবত নিশ্চিত থাকাই ভালো, কারণ আমরা তো সব চুক্তি যে মানবো সেটা তো বলতে পারি না। অনেকগুলো চুক্তি তো রিভিউ হওয়ার দাবি উঠেছে এবং হয়তো রিভিউ হবে, আমরা তো সে ধরনের কথা শুনেছি। এই যে বললাম, জাতিসংঘের কাছ থেকে, মহাসচিবের কাছ থেকে আমরা যেই সংগ্রামের সময় উনি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এই কথাটা দুনিয়ার কাছে সামনে আমাদের রেকগনাইজ করতে হবে। ওনার ভাষণে তার উল্লেখ থাকলে ভালো হয়। এখন যেমন ধরেন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস আমাদেরকে সাহায্য করছে এই জুলাই আগস্টের ঘটনার তদন্তের জন্য, এবং এর জন্য জাতিসংঘ ধন্যবাদ পেতে পারে। আমাদের কিছু চাওয়া পাওয়ার আছে, যেমন আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে গত 15 বছর, সেগুলো কিছু বিশেষ বিশেষ দেশে গিয়েছে। আমরা দ্বিপাক্ষিকভাবে তাদের কাছে এই ব্যাপারে সহায়তা করার কথা বলেছি, কিন্তু এই জিনিসটা আমাদেরকে এই বক্তৃতাতে বলা দরকার এই কারণে, জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গ সংস্থানগুলো এই বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারে, 1 নম্বর। 2 নম্বর কথা, সারা বিশ্ব জানলো যে আমরা আমাদের হৃত সম্পদ ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা করছি। এইটা যে সমস্ত দেশে এই টাকাগুলো, অর্থ বা সম্পদ দিয়েছে, তাদের উপর একটা চাপ সৃষ্টি করবে। এই চাপটা দরকার আছে। একটা নগদ প্রাপ্তি আছে, উনি যদি চান সেই প্রাপ্তিটা আমরা সহজেই আদায় করতে পারবো। আমার দীর্ঘ অভিজ্ঞতা তাই বলে। দেখুন, 2026 সালে এলডিসিদের গ্রুপ থেকে আমাদের চলে যাওয়ার কথা। নিয়মটা হচ্ছে যে
জাতিসংঘ সচিবালয় কোন কোন দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে তার একটা লিস্ট তৈরি করে, এবং সেইটা অনুযায়ী আমাদেরকে কয়েকটা বছর আগে আইডেন্টিফাই করা হয়েছিল। হঠাৎ করে লিস্ট থেকে বের করে দিলে নানান রকম দুর্যোগ হতে পারে অর্থনীতিতে, সেই কারণে একটা ট্রানজিশন পিরিয়ড দেয়। ঠিক, এবং সেই ট্রানজিশন পিরিয়ড অনুযায়ী 2026 সালে আমাদের এই এলডিসি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার সমস্যাটা হচ্ছে যে ট্রানজিশন পিরিয়ডে আমাদের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে। প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করেছেন, এবং এই আন্দোলনের ফলেও তো কিছু ডিসলোকেশন হয়েছে, যেটা এখনো চলছে। আমি মনে করি উনি আমাদের এই যে গ্রাজুয়েশন এলডিসি লিস্ট থেকে বেরিয়ে যাওয়া, এটার জন্য 3 বছর অতিরিক্ত সময় চাইতে পারেন, এবং চাইলে এটা আমরা পাবো। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতে পারি এটা আমরা, এবং পেলে আমাদের একটু হাঁপ ছাড়া সময় হবে। আমাদের বিভিন্ন কারখানার শ্রমিক বা শিল্প উদ্যোক্তা তাদের লাভ হবে। তো এই জিনিসটা আমি ওনাকে বিবেচনা করতে বলবো।